সাইমুম সিরিজ ৬৫ শান্তির দ্বীপে সংঘাত পর্ব ৪ রাত ৮টা ডিনার সেরে ইভা হেরাল্ড তার স্টাডি রুমের সোফায় এসে বসল। পড়ার টেবিলে একটা বই খোলা। পড়তে পড়তে উঠেই সে ডিনারে গিয়েছিল। এখন মিনিট সে রেস্ট নিতে চায়। তারপর পড়ার টেবিলে যাওয়ার তার ইচ্ছা। ইভা হেরাল্ডের স্টাডির দরজায় এসে দাঁড়াল হ্যান্স ফেয়ার হেয়ার হেরাল্ড, ইভা হেরাল্ডের বড় ভাই। ভেতরে আসতে পারি ইভা? হ্যান্স হেরাল্ড বলল। উঠে দাঁড়াল ইভা হেরাল্ড, বলল, এসো ভাইয়া। হ্যান্স হেরাল্ড ঘরে ঢুকল, বলল, গুড ইভিনিং ইভা। হ্যান্স হেরাল্ড গিয়ে বসল পাশের সোফায়। গুড ইভিনিং ভাইয়া বলে ইভা হেরাল্ড তার সোফায় বসে পড়ল। ইভা, কেমন আছিস তুই? কপালের ক্ষত দেখছি একদম ভালো হয়ে গেছে, বলল হ্যান্স হেরাল্ড। ভালো আছি ভাইয়া। কপালটা কবে ঠিক হয়ে গেছে? তুমি আজ দেখছো? ইভা হেরাল্ড বলল। প্রতিদিনই দেখছি। শুধু দেখছি নয়, এটা নিয়ে ভেবেছি, এখনও ভাবছি। আজ এটা নিয়েই তোকে কয়েকটা প্রশ্ন করব। বলতো যে ঘটনার একটা ফল হিসেবে তোর কপাল আহত হয়েছিল, সেই ঘটনা তুই গোপন করলি কেন? ইভা হেরাল্ড তাকাল ভায়া হ্যান্স হেরাল্ডের দিকে। সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিল না। ভাবছে ব্যাপারটা ভায়া জানতে পেরেছে। আর কে জানতে পেরেছে? বাবা মারা কি জানতে পেরেছে? কতটা জানতে পেরেছে? উত্তর দিতে দেরি হওয়ায় হ্যান্স হেরাল্ডই আবার বলল, কিরে ইভা, কথা বলছিস না কেন? ভায়া, আমি ভেবেছিলাম ব্যাপারটা বাবা জানতে পারলে একটা মহা হইচই হবে। এই হইচয়ে আমি জড়িয়ে পড়ব। এটা আমি চাইনি। তাই আমি ব্যাপারটা গোপন করেছি, বলল ইভা হেরাল্ড। ঠিক করিসনি। ওদের মতো অপরাধীরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। ওরা স্কিন হেডেড হওয়া, বর্ণবাদী হওয়ার অপরাধ আড়াল করার ওদের একটা কৌশল। তাছাড়া যারা ঘটনার সাথে জড়িত তারা ভিক্টর আইল্যান্ডের নয়। ওরা আমাদের সাগর এরিয়ার বাইরে নোঙর করা এক জাহাজের ক্রিমিনাল। ওরা বিভিন্ন দ্বীপে লুটতরাজ, নারী অপহরণ ইত্যাদি জঘন্য কাজের সাথে জড়িত। লুটের মাল যেমন, তেমনি যে নারীদের ওরা অপহরণ করে নিয়ে যায় তাদের আর পাওয়া যায় না। ওরা জঘন্য নারী ব্যবসায়ীও। থামল হ্যান্স হেরাল্ড। শিউরে উঠল ইভা হেরাল্ড তার ভাই হ্যান্স হেরাল্ডের কথা শুনে। বুকটা তার কাঁপতে লাগল। সেদিন যদি তাকে ওদের হাত থেকে উদ্ধার করা না হতো, তাহলে কি হতো তার পরিণতি? কোনো কথা বলতে পারল না ইভা হেরাল্ড। হ্যান্স হেরাল্ডই আবার বলল, তোর উচিত ছিল ওদের হাত থেকে উদ্ধার পাওয়ার পর সঙ্গে সঙ্গেই পুলিশকে টেলিফোন করা। তাহলে ওদের অবশিষ্টদের পুলিশ ধরতে পারত। ভাইয়া, স্কিন হেডেডদের আমি আমাদের লোক মনে করেছিলাম। আর ওরা যদি এই দ্বীপের লোক নাও হয়ে থাকে, তাহলেও স্কিন হেডেডদেরই অংশ তারা। ওদের সাথে সরকারের বড় ধরনের কোনো গণ্ডগোল হোক, আমি তা চাইনি। ইভা হেরাল্ড বলল, তোর কথায় যুক্তি আছে, কিন্তু ওরা সরকারের চেয়ে বড় নয়। ওদের সরকার ব্যবহার করছে, সরকারকে ওরা ব্যবহার করতে পারে না। ঘটনাটা সঙ্গে সঙ্গে প্রকাশ না হওয়ায় ওই বাহিরাগত স্কিন হেডেডরা আমাদের দ্বীপের স্কিন হেডেডদের ব্যবহার করার সুযোগ পেয়েছে। গোয়েন্দা রিপোর্টে সেখানে একটা ঘটনা ঘটার কথা আছে। তোর এবং তাদের কোনো কথা সে রিপোর্টে নেই। কিন্তু 4 জন স্কিন হেডেডের লোক নিহত হবার ঘটনা সচিত্র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর ফলে ক্রিমিনালরা বেঁচে গেল, কিন্তু ধরা পড়ে গেল তোকে যে বাঁচিয়েছে সেই বেচারা। তার আরও বিপদ হল তার পরিচয়ও প্রকাশ হয়ে পড়েছে। সে প্রাক্তন সেনা অফিসার এবং এ দ্বীপের সবচেয়ে বড় আসামি দরবেশ বংশের এক লোক। সবচেয়ে বড় খবর হল সে সাগর সাইমুমের নেতা। এর ফলে ক্রিমিনাল স্কিন হেডেডরা একদম ক্লিন হয়ে গেল, আর আসামি হয়ে গেল তোকে উদ্ধারকারী ওসামা ওবায়দুল্লাহ। শুরুতেই যদি শয়তানদের ফাঁদে ফেলা যেত, তারা এই ষড়যন্ত্র করতে পারত না, বলল হ্যান্স হেরাল্ড। আতঙ্ক উদ্বেগে চুপসে গেছে ইভা হেরাল্ড। তার ভেতরটা যেন কাঁপছে। ওর এই বিপদটা তার কারণেই ঘটল। সঙ্গে সঙ্গেই কিছু বলতে পারল না ইভা হেরাল্ড। তার ভায়াকে তার প্রতি সহানুভূতিশীল মনে হচ্ছে, কিন্তু ভায়া কি করবে? ইভা হেরাল্ড মুখ নিচু করে বসেছিল। মুখ তুলে সে তার ভায়ার দিকে তাকাল, বলল, এখন কি হবে ভায়া?
সেটাই ভাবনার বিষয়। সরকার ও স্কিন হেডেডরা এক হয়ে গেছে। সরকারের লক্ষ্য হল সরকার শত্রুপক্ষের একজন নেতার সন্ধান পেয়েছে, তাকে তারা শেষ করতে চায়। আর স্কিন হেডেডদের টার্গেট হল তাদের 4 জন স্কিন হেডেড হত্যাকারীর তারা প্রতিশোধ নিতে চায়। একই লক্ষ্য দুই পক্ষের। এই অবস্থায় আমি করার দেখছি না। তাকে নির্দোষ প্রমাণের এখন কোনো উপায় নেই, বলল হ্যান্স হেরাল্ড। ভাইয়া, বলো তো, একজন উপকারী ও নির্দোষ মানুষের বিরুদ্ধে এই শত্রুতা অন্যায় কিনা? সে সাগর সাইমুমের নেতা, এটা বানানো অভিযোগ হতে পারে। আর সে দরবেশ বংশের ছেলে, এটা কোনো দোষের ব্যাপার নয়, যতক্ষণ না সে অপরাধ করে। আর 4 জন স্কিন হেডেড সেদিন নিহত হয়েছে তাদেরই অপরাধের কারণে। এতে কর্নেল ওসামা ওবায়দুল্লার কোনো দোষ নেই, বরং সে যে কাজ করেছে তার জন্য তার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত। থামল ইভা হেরল্ড। তোর প্রত্যেক কথা সত্য, কিন্তু এই সত্যটা শোনার এবং মানার কেউ নেই। বাবা মানে সরকারের প্রধান লক্ষ্যই হল এই ভিক্টর আইল্যান্ডে হেরল্ড রাজবংশের রাজত্ব যে কোনো মূল্যে নিরাপদ রাখা। এজন্যে বাবার সরকার 2টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। একটি হল দরবেশ বংশ ও তাদের সমর্থকদের নিমূল্য করা, আর দ্বিতীয়টা বর্ণবাদী, সন্ত্রাসী হোয়াইট এবং স্কিন হেডেডদের বিশ্বব্যাপী সিন্ডিকেটকে দ্বীপের জন্য সাহায্য লাভ ও দ্বীপের নিরাপত্তা বিধানের কাজে ব্যবহার করা। সুতরাং বাবার সরকারের বাইরে আর কোনো কিছুই চিন্তা করতে রাজি নয়, বলল হ্যান্স হেরাল্ড। চোখ মুখ ছলছল করছে ইভা হেরাল্ডের, প্রায় কান্নার সুরে বলল, ভাইয়া, লোকটি আমাকে সাহায্য করতে গিয়েই এই বিপদে পড়ল। সেদিন সে রেস্টুরেন্টে অনেক লোক ছিল, আশেপাশের রেস্টুরেন্টেও ছিল। আমি চিৎকার করেছি সাহায্যের জন্যে, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ মৌখিক প্রতিবাদও করেনি। কিন্তু উসামা ওবায়দুল্লাহ একটা মেয়েকে অপহরণ করা হচ্ছে দেখেই ছুটে এসেছে। নিজের নিরাপত্তার চাইতে তিনি অনেক বড় করে দেখেছেন একটা মেয়ের নিরাপত্তাকে। এই মানুষটি আজ কঠিন বিপদে। আমি এক অসহায় মেয়ে মানুষ, কি করতে পারি তার জন্যে? কান্নায় ডুবে গেল শেষের কথাগুলো তার। তার দুগণ্ড বেয়ে নামল অশ্রুর ধারা। দুহাতে মুখ ঢাকল ইভা হেরল্ড। হ্যান্স হেরল্ড উঠে দাঁড়িয়ে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন। ওরা যেমন ভালো লোক, তেমনি আল্লাহতে গভীরভাবে বিশ্বাসী। আশা রাখ, আল্লাহ ওকে সাহায্য করবেন। আমিও দেখব কি করতে পারি তার জন্যে। একটু থামল, একটু ভাবল, বলল, আচ্ছা বোন, ওকে সতর্ক করে দেওয়ার কোনো পথ আছে কিনা? টেলিফোন নাম্বার থাকলে সবচেয়ে ভালো হতো। ভাইয়া, আমি ওর নাম ছাড়া কিছুই জানি না, বলল ইভা হেরল্ড। এ সময় মোবাইল বেজে উঠল হ্যান্স হেরল্ডের। হ্যান্স হেরল্ড মোবাইল তুলে নিল। হ্যালো বলে ওপারের সাড়া পেয়েই বলল, হ্যাঁ স্যার, কি খবর? ওপারের কথা শুনল। মাঝে একবার প্রশ্ন করল, এখন কোথায় সে? তার অবস্থা কি? ওপারের কথা আরও কিছু শুনল। বলল, একটু খোঁজ নাও কোথায় রেখেছে তাকে। কল অফ করে তাকালো ইভা হেরাল্ডের দিকে। তার চোখে মুখে বিমর্ষতা নেমে এসেছে, আর ইভা হেরাল্ড উৎকণ্ঠিত। অস্থির তার চোখ মুখ। হ্যান্স হেরাল্ড নরম কণ্ঠে বিষণ্ণ সুরে বলল, বোন, খুব খারাপ খবর। ওসামা ওবায়দুল্লাহকে ধরা হয়েছে। তার ছবি সব জায়গায় ছড়িয়ে দেয়া হয়েছিল। গোয়েন্দাদের খবরের ভিত্তিতে আমাদের রাজধানীর বাইরে এক জায়গায় তাকে ঘিরে ফেলা হয়। মারাত্মক সংঘর্ষ হয়। সেনা, পুলিশ ও স্কিন হেডেডদের মোট 15 জন লোক তার হাতে মারা গেছে। আহত হয়েছে তার চেয়ে বেশি। শেষে তাকে আহত অবস্থায় বন্দী করা হয়েছে। ইভা হেরাল্ড 2 হাতে মুখ ঢেকে সোফায় এলিয়ে পড়েছিল। বোনের এই অবস্থা হ্যান্স হেরাল্ডকেও স্পর্শ করেছে। তারা 2 ভাই বোন পিঠাপিঠি। ছোটবেলা থেকে তারা একসাথে বেড়ে উঠেছে। তাদের একজন আরেকজনকে না হলে চলে না। গভীর স্নেহের সম্পর্ক ওদের মধ্যে। বোনের দুঃখ তার মনেও গভীর দুঃখের সৃষ্টি করেছে। কিন্তু হ্যান্স নিজের মনকে শাসানি দিয়ে বলল, বোনের মতো তাকেও নরম হলে চলবে না, তাতে বোন আরও ভেঙে পড়বে।
শক্ত হতে হবে তাদের। বাস্তবতার মুখোমুখি তাদের হতে হবে। হ্যান্স হেরাল্ড বোনের কাছে একটু সরে গিয়ে তার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, ইভা, ভেঙে পড়ে লাভ নেই। দুর্বলের কান্নার কোনো মূল্য হয় না সবলের কাছে। সবলের কাছে কাছে কিছু পেতে হলে সবলের সমকক্ষ হতে হবে। দেখ, তোকে বাঁচিয়েছে যে ছেলেটা, সে একা হয়েও বড় একটা সশস্ত্র প্রশিক্ষিত দলের বিরুদ্ধে লড়াই করেছে। একা হয়েও সে ৩০-৩৫ জন প্রতিপক্ষকে আহত নিহত করেছে। আহত না হওয়া পর্যন্ত তাকে ধরা যায়নি, নিষ্ক্রিয় করা যায়নি। তার পরাজয় হয়নি ইভা। সে বন্দী হয়েছে বীরের মতো। তার জন্যে কাঁদলে তার অসম্মান হয়। বীরের জন্যে বীরের মতোই চিন্তা করা দরকার। ইভা উঠে সোজা হয়ে বসল। চোখের জলে ভেসে যাচ্ছে তার মুখ। বলল ইভা হ্যারল্ড, তার জন্যে কি করব ভাইয়া? আমি তো বীর নই। বীর নস তুই, কিন্তু বীরের মেয়ে, বীরের নাতনি, একজন মহান বীরের প্রপৌত্রী, এবং তোর ভাই হিসাবে সেনাবাহিনীতে আমার রেকর্ডও খারাপ নয়, বলল হ্যান্স হ্যারাল্ড। চোখ মুছল ইভা হ্যারাল্ড। বলল, ওসামা কেমন আহত ভাইয়া? তার বাম বাহুতে গুলি লেগেছে, বলল হ্যান্স হ্যারাল্ড। ওসামাকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু কোন হাসপাতালে তা জানতে পারিনি। খোঁজ নেবার জন্য বলেছি। খোঁজ পেলে তার চিকিৎসার বিষয়টা এবং কেমন আছে তা জানা যাবে, বলল হ্যান্স হ্যারাল্ড। ভাইয়া, প্রথমেই দরকার তার প্রতি যেন সুব্যবহার হয় তা নিশ্চিত করা। তারপর আরও কিছু করা যায় কিনা দেখতে হবে, ইভা হ্যারাল্ড বলল। ঠিক বলেছিস ইভা, বাবাকে আমি এ বিষয়ে বলবো। বাবা সব ব্যাপার জানেন না, বিশেষ করে তোকে তার উদ্ধারের ঘটনা, বলল হ্যান্স হ্যারাল্ড। ধন্যবাদ ভাইয়া। আমিও বাবাকে কি কিছু বলবো, ইভা হ্যারাল্ড বলল। না ইভা, তুই এর সাথে জড়াস না। বাবা অন্য কিছু মনে করে ফেলতে পারেন, তাহলে ব্যাপারটা আরও খারাপ হয়ে যাবে। ওসামার উপর বিপদ বাড়তে পারে, বলল হ্যান্স দ্রুত কণ্ঠে। অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি ঠিক বলেছ। আমার নীরব থাকাই ভালো। যদি কিছু পারি নীরবেই করব। তাহলে তুমি ভাইয়া বাবাকে তাড়াতাড়ি বলো, ইভা হ্যারাল্ড বলল। অবশ্যই, কাল ব্রেকফাস্টের পর বাবার সাথে আমার কথা হবে। তিনি ডেকেছেন। সেখানেই সুযোগ বুঝে তোর উদ্ধারের কাহিনী বাবাকে বলবো। তারপরেই বাবাকে বলবো জীবন বাজি রেখে এ দেশের প্রেসিডেন্টের মেয়েকে উদ্ধারকারী উসামার সুব্যবহার পাওয়া উচিত, বলল হ্যান্স হ্যারাল্ড। হ্যান্স হ্যারাল্ডের কথা শুনে ইভা হ্যারাল্ডের মুখ অনেকখানি সহজ হয়ে উঠল। বলল, ভাইয়া, বাবার কাছ থেকে কি ফল আশা করছে? তুই বাবার হৃদয়ের একটা টুকরো, তুই জানিস না? তুই বাড়ির সবার আদরের, কিন্তু তুই বাবার মাথার মণি। আমি, হ্যান্সের কথার মাঝখানে ইভা হ্যারাল্ড বলে উঠল, যেমন তুমি মায়ের নয়নের মণি। হিংসা করবি না। মা কিন্তু কিছু দেবার সময় তোকেই বেশি দেয়, ভালোটা দেয়, বলল হ্যান্স হ্যারাল্ড। সে আমি জেদ করি বলে। তুমি তো জেদ করো না, ইভা হ্যারাল্ড বলল, তার মুখে হাসি। জেদ করব কেন? আমার ভাগ থেকেও তোকে আমি দিই না, বলল হ্যান্স হ্যারাল্ড। দাও ভায়া, তুমি এত আদর করো, অপরাধ করলেও বলবে না কিছু। তাই তো তোমাকে আমি আমার সব কথা বলতে পারি, ইভা হ্যারাল্ড বলল, তার কণ্ঠ আবেগে আপ্লুত। হ্যান্স হ্যারাল্ড উঠে দাঁড়াল, বলল, এখন চলি, জরুরি কিছু কাজ পড়ে আছে। ওসামার খোঁজ খবর কতটা হল সেটা দেখতে হবে। একটু থেমে বোনের দিকে মুখ ফিরিয়ে বলল, কোনো চিন্তা করবি না, কাঁদা কাটা করবি না। মনে রাখবি, তুই নরওয়ের হেরাল্ড, রাজবংশের মেয়ে। আমাদের গ্র্যান্ড দাদু দেশ ছেড়েছেন, কিন্তু তিনি যাকে ন্যায় সত্য মনে করেছেন তার উপর অটল থেকেছেন। সব হারিয়েও তিনি বাঁচার জন্য সংগ্রাম অব্যাহত রেখেছেন। তাই মনে রাখিস, দুঃখ আমাদের জয় করবে না, দুঃখকেই আমরা জয় করব। হ্যান্স যাবার জন্যে পা বাড়াল। ইভা হেরাল্ডও উঠে দাঁড়াল, বলল,
তাই যেন আমরা পারি ভাইয়া, ধন্যবাদ। হ্যান্স হেরল্ড চলে গেল। তোমার নাম কি? প্রশ্নটি যার মুখ দিয়ে বেরিয়ে এলো সে বিরাট বপু স্কিন হেডেড একজন শ্বেতাঙ্গ। তোমরা জানতে চেয়েছ আমার নাম? আমি উসামা ওবায়দুল্লাহ, বলল কর্নেল উসামা ওবায়দুল্লাহ। তার চুল উস্কো খুস্কো, চেহারা বিপর্যস্ত, গায়ের জামা কাপড় ধূলিধূসরিত। বিরাট একটা তক্তপোষের উপর সে শুয়ে, তার বাম বাহুতে ব্যান্ডেজ বাঁধা, ডান হাত একটা লোহার ক্লিপ দিয়ে তক্তপোষের সাথে আটকানো, পা দুটি শিকল দিয়ে বাঁধা। বহু কষ্ট করে জেনেছি তোমার আসল নাম, তবু জিজ্ঞাসা এই কারণে করলাম যে তোমার স্বীকারোক্তির রেকর্ডটা আমাদের কাজে লাগবে। তুমি তো বাঁচবে না, তখন এই রেকর্ডটা তোমার লোকদের শোনাতে হবে, বলল বিরাট বপু স্কিন হেডেড শ্বেতাঙ্গ লোকটি। স্কিন হেডেড শ্বেতাঙ্গ লোকটির সাথে বসে আছে আরও ৩ জন, ২ জন পুলিশ। তাদের পোশাক ও ইনসিগনিয়া দেখে মনে হয় বড় পুলিশ অফিসার হবে। তৃতীয় জন স্কিন হেডেড শ্বেতাঙ্গ লোকটি। একটু থেমে বিরাট বপু স্কিন হেডেড সেই শ্বেতাঙ্গ লোকটি আবার প্রশ্ন করল, তুমি আমাদের সাথী ৪ জন লোককে হত্যা করেছ, এই অপরাধের শাস্তি কি জানো? আমি সব জানতা নই, একমাত্র মহান আল্লাহই সব জানেন, সর্বাজ্ঞ তিনি, বলল কর্নেল উসামা ওবায়দুল্লাহ। প্রশ্নকর্তা স্কিন হেডেড লোকটি ক্রোধে চিৎকার করে বলল, চুপ করো হারামজাদা! আর সাথে সাথে পাঁজরে একটা লাথি চালিয়ে বলল, তোমার আল্লাহ সর্বাজ্ঞ হলে আমরা তোমাকে খাঁচায় পুরতে যাচ্ছি, সেটা তোমার আল্লাহ জানতে পারেনি কেন? লাথির আঘাত সামলে নিয়ে বলল, অবশ্যই জানতে পেরেছেন, আপনাদের পরিকল্পনা আগেই তিনি জানেন, আপনারা কি করবেন তাও তিনি জানেন। তাহলে তোমাকে রক্ষা করেনি কেন? স্কিন হেডেড প্রশ্নকর্তা বলল, আপনাদের একটা পরিকল্পনা আছে, আমার আল্লাহরও একটা পরিকল্পনা আছে, বলল কর্নেল ওসামা ওবায়দুল্লাহ। হো হো করে হাসল স্কিন হেডেড লোকটি, বলল, থাকো এ বিশ্বাস নিয়ে, তোমাকে জানাচ্ছি ৪ জনকে হত্যার জন্য তোমাকে মৃত্যুদণ্ডাদেশ আমরা দিয়ে রেখেছি। তবে যেহেতু তোমার আরও অপরাধ আছে, তোমার পেট থেকে আরও অনেক কথা জানার আছে, তাই দণ্ডাদেশ কার্যকরী করতে একটু বিলম্ব হবে। একটু থামল স্কিন হেডেড লোকটি, একটু পরামর্শ করল পাশের পুলিশ অফিসারের সাথে, দৃষ্টি ঘোরাল ওসামা ওবায়দুল্লার দিকে, বলল, তোমাদের সাগর সাইমুম কতদিন ধরে কাজ করছে? সাগর সাইমুম আমি প্রতিষ্ঠা করিনি, অতএব এই প্রশ্নের জবাব আমি দিতে পারব না, বলল কর্নেল ওসামা ওবায়দুল্লাহ। সাগর সাইমুম কোন লোকে কাজ করছে সেটা তো জানো অবশ্যই, সেই স্কিন হেডেড লোকটি বলল। এটা তো তোমরাও জানো এবং এ দেশবাসীর সকলেই জানে। এ দেশের মুসলিম এবং আদিবাসীদের উপর যে জুলুম, অত্যাচার, হত্যা, গুমের মতো অবিচার চলছে, এসবের প্রতিবাদ করা, প্রতিকার চাওয়া, বলল কর্নেল উসামা। কে জুলুম অত্যাচার করছে? বলল প্রশ্নকর্তা স্কিন হেডেড লোকটি। এই দেশের দখলদার সরকার, কর্নেল উসামা বলল। কথাটি কর্নেল উসামার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্কিন হেডেড লোকটি লাফ দিয়ে উঠে দাঁড়াল। তার বুট পরা পায়ের একটা লাথি ছুটে গেল কর্নেল উসামার মুখ লক্ষ্যে। এত বড় স্পর্ধা একজন বন্দীর, বলল স্কিন হেডেড লোকটি অনেকটা স্বগতোক্তির মতো। লাথির আঘাতে ঠোঁট ও নাক থেতলে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এল। চোখ বুজে সহ্য করল এই নির্যাতন, মুখ থেকে কোনো শব্দ বেরোল না তার। কর্নেল ওসামা, আপনার হিতাহিত জ্ঞান কি কিছুই নেই? মৃত্যু আপনার মাথার উপর, আপনার কি ভয় নেই? একজন পুলিশ অফিসার বলল, মৃত্যু যখন আসবার তখন আসবেই, ভয় করে লাভ কি? বলল কর্নেল ওসামা। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত তুমি? স্কিন হেডেড লোকটি বলল, না, আমি মুক্তির জন্য প্রস্তুত, বলল কর্নেল ওসামা। হো হো করে সেই হাসি হেসে উঠল স্কিন হেডেড লোকটি সহ সকলেই। আপনার শরীরের যে হাল হয়েছে তাতে সম্ভবত আপনার মাথা খারাপ হয়ে গেছে। একজন ভালো লোক কি এমন আকাশকুসুম কল্পনা করতে পারে? বলল একজন পুলিশ অফিসার। ঠিক আছে, মুক্তির জন্য দিন গুনতে থাকো, এখন আমার প্রশ্নের জবাব দাও। সাগর সাইমুমের ঘাঁটিগুলো কোথায় বলো?
স্কিন হেডেড লোকটি প্রশ্ন করল। সুবর্ণদ্বীপের প্রতিটি বাড়ি সাগর সাইমুমের ঘাঁটি। সুতরাং সাগর সাইমুমের ঘাঁটি কোথায়, কতটি, এসব প্রশ্ন অবান্তর। একজন পুলিশ অফিসারকে লক্ষ্য করে স্কিন হেডেড লোকটি বলল, এ সাংঘাতিক ঘোরেল মিস্টার সিমসন। এভাবে তাকে কথা বলানো যাবে না। বৈদ্যুতিক আসনের ব্যবস্থা করতে হবে। সাগর সাইমুমের ঘাঁটিগুলো এবং তাদের কিছু পরিচয় আমাদের উদ্ধার করতেই হবে। এই শয়তানকে দেখেই বোঝা যাচ্ছে সাগর সাইমুম ভবিষ্যতে আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমাদের এই ভিক্টর দ্বীপ শুধু একটা দ্বীপ রাষ্ট্রই নয়, এটা আমাদের আশা ভরসার স্থল, নিউ নাজিদের শক্তি কেন্দ্র বা রাজধানীর মতো হয়ে উঠেছে। একে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পুলিশ অফিসার সিমসন স্কিন হেডেড লোকটির দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছেন, এইভাবে তাকে কথা বলানো যাবে না। কিন্তু কি করা যায় বলুন? তাকে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে। যা করার আমাদের দ্রুত করতে হবে। দেখুন, ওসব আইন আমরা মানি না। আমাদের 4 জন লোককে সে খুন করেছে। এতটা সময় তার বেঁচে থাকার কথা নয়। আপনারা তার রাষ্ট্রদ্রোহের বিচার করতে চান, তার কাছ থেকে কথা আদায় করতে চান। সেজন্যই আমরা কিছু করতে পারিনি, বলল স্কিন হেডেড লোকটি। পুলিশ অফিসার সিমসন একটু হাসল, বলল, আমরাও এসবের ধার খুব একটা ধারি না। কিন্তু কর্নেল ওসামা ওবায়দুল্লাহ হঠাৎ করেই আমাদের হাতে পড়েছে। তার কাজ সম্পর্কে বিস্তারিত কিছু আমাদের জানা নেই। তার উপর সাগর সাইমুম আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আর এই কর্নেল ওসামা যদি সাগর সাইমুমের একজন নেতা হয়ে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য একটা বড় বিষয়। তাকে হত্যার চেয়ে এখন তার কাছ থেকে আমরা যা জানতে চাই তা জানা এবং তাকে টোপ হিসেবে ব্যবহার করে সাগর সাইমুমের কাছে পৌঁছতে পারা আমাদের জন্য এখন বড় বিষয়। আমরা আপনাদের সাথে একমত। আমরা তো চাচ্ছি কথা আদায় করতে। এখন আমাদের কাছে তাকে কথা বলানোর জন্য সবচেয়ে সহজ পন্থা, সেটা হল তাকে ইলেকট্রিক আসনে বসানো। এতে তার বহিরাঙ্গের কোনো ক্ষতি হবে না, কিন্তু এতে আমরা বড় সাফল্য পাব। তার প্রতিরোধ ক্ষমতা ধসে পড়লে তার মুখ থেকে কথা গড়গড় করে বেরিয়ে আসবে, দেখবেন, বলল স্কিন হেডেড লোকটি। আমিও তাই মনে করি, বলল পুলিশ অফিসার সিমসন। তাহলে আর দেরি কেন? ব্যবস্থা করতে বলি। স্কিন হেডেড লোকটি বলল, ঠিক আছে, ব্যবস্থা করুন। কথাটা বলেই পুলিশ অফিসার সিমসন তাকালো কর্নেল ওসামার দিকে, বলল, শুনলেন তো, আপনাকে নাচানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা পুলিশরা অন্তত আপনার সাথে খুবই ভালো ব্যবহার করেছি। একসময় আপনি আমাদের দেশপ্রেমিক এলিট বাহিনীর একজন খুব ব্রাইট অফিসার ছিলেন। এ বিবেচনা থেকেই আমরা আন্তরিকভাবে আপনার সহযোগিতা চেয়েছি। আপনি সহযোগিতা করেননি, কিন্তু এটা করে আপনি শুভ বুদ্ধির পরিচয় দেননি। এখনো সময় আছে, আপনি আমাদের সহযোগিতা করুন। কথা না বলে কি আপনি নিজেকে এবং সাগর সাইমুমকে রক্ষা করতে পারবেন? পারবেন না। আপনাদের সবাইকেই মরতে হবে, নয়তো দ্বীপ ছেড়ে পালাতে হবে। আমরা মরতেও চাই না, দ্বীপ ছেড়ে পালাবও না। ইনশাল্লাহ সত্যের জয় হবেই, বলল কর্নেল ওসামা ওবায়দুল্লাহ। বড় বড় কথা বলবেন না। অনেকেই এমন বড় বড় কথা বলে, কিন্তু নাচন শুরু হলে শরীরটা যখন ধসে পড়ে, ভেতরের মনটা তখন সরসর করে কথা বলে ওঠে। বাহাদুরি না করে বাস্তববাদী হন। পুলিশ অফিসার সিমসন বলল, বাহাদুরি আমি করছি না। আমি সত্য ও ন্যায়ের উপর আছি। অত্যাচার করার শক্তি আপনাদের আছে। অত্যাচার সহ্য করার শক্তি আমি আল্লাহর কাছে চাইব। তিনিই আমার ভরসা, বলল কর্নেল ওসামা। বিরক্তিতে মুখ বাঁকিয়ে স্কিন হেডেড লোকটির দিকে তাকিয়ে পুলিশ অফিসারটি বলল, মিস্টার রুডিগার, কাজ শুরু করুন। কর্নেল ওসামার শুয়ে থাকা তক্তপোষটিকেই বৈদ্যুতিক আসনে পরিণত করা হয়েছে। বৈদ্যুতিক কানেকশন, দেহের সাথে বৈদ্যুতিক তারের সংযোগ। কর্নেল ওসামার দেহটিকে তক্তাপোষের সাথে বেঁধে ফেলা। সব কাজই সম্পন্ন হয়েছে। লাল ও সাদা বাটনওয়ালা ক্ষুদ্র সুইচবোর্ড হাতে নিয়ে স্কিন হেডেড রুডিগার প্রস্তুত। তার চোখে মুখে বন্য তৃপ্তির কুৎসিত প্রকাশ। রুডিগারের তর্জনী সেট হল
সুইচবোর্ডের লাল বোতামে। তর্জনী চেপে বসতে যাচ্ছিল লাল বোতামে। এমন সময় ওয়্যারলেস বেজে উঠল পুলিশ অফিসার সিমসনের। শব্দের দিকে চোখ বুলালো স্কিন হেডেড রুডিগার। তার তর্জনীটা আপনাতেই সরে এলো লাল বোতামের উপর থেকে। পুলিশ অফিসার ওয়্যারলেস তুলে নিয়ে হ্যালো বলেই নড়ে চড়ে শটান হয়ে বসল এবং ওপারের কথা শুনতে থাকল এবং অবিরাম স্যার ইয়েস স্যার করতে লাগল। মাঝে সে একবার তাকাল রুডিগারের দিকে। এক নাগারে মিনিট খানেকের মতো কথা শোনার পর পুলিশ সিমসন বলে উঠল খুব বিনয়ের সাথে, আপনি ঠিক বলেছেন স্যার। যা করতে হবে তা সব দিক ঠিক রেখেই করতে হবে। আপনার নির্দেশে সব ব্যবস্থা আমি করছি স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার বলে ওয়্যারলেস থেকে মুখ সরিয়ে তা পাশে রেখে দিয়েই পুলিশ অফিসার সিমসন তাকাল রুডিগারের দিকে। বলল, হলো না মিস্টার রুডিগার, ওকে কথা বলানো এখন আর গেল না। উপরের হুকুম এসেছে। রুডিগার উৎসুক নিয়ে তাকিয়েছিল পুলিশ অফিসার সিমসনের দিকে। কোনো ভালো খবর শোনার জন্য তার মন উন্মুখ ছিল। কিন্তু পুলিশ অফিসার সিমসনের কথা শুনে মুখে একরাশ বিস্বাদ নিয়ে বলল, কে ওয়্যারলেস করেছিল? কি হুকুম উপরের? পুলিশের অপারেশন চিফ মিস্টার ক্যাসপারের কাছ থেকে হুকুম এসেছে। এখনই মিস্টার ওসামাকে রাজধানীতে পুলিশের কেন্দ্রীয় জুডিশিয়াল ব্রাঞ্চের কাস্টডিতে পাঠাতে হবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার লোকজন বর্তমানে আমাদের ভিক্টর আইল্যান্ড সফর করছে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। সরকার মনে করছে বিশেষ কোনো অভিযোগের ভিত্তিতেই তারা হঠাৎ করে ভিক্টর আইল্যান্ডে এসেছে। ধারণা করা হচ্ছে তারা জেলখানাগুলো সহ পুলিশ ও সেনা কাস্টডি দেখতে চাইতে পারে, বলল পুলিশ অফিসার সিমসন। তার মানে এখন আমাদেরকে হ্যান্ডস আপ করে বসে থাকতে হবে? আচ্ছা মিস্টার সিমসন, কবে কখন আমরা মানবাধিকার সংস্থাগুলোকে 1 পয়সার মূল্য দিয়েছি? বলল ক্রোধের সাথে রুডিগার। তা দিলে আমাদের এই দ্বীপ রাষ্ট্র হতোও না, টিকেও থাকতে পারত না, এটা আমরা জানি মিস্টার রুডিগার। কিন্তু পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে কৌশল হিসেবে অনেক কিছুই করতে হয়, পুলিশ অফিসার মিস্টার সিমসন বলল। সেটা আপনাদের সরকারের ব্যাপার, কিন্তু আমরা এসব মানি না। আমরা এটা জানি অব্যাহত আক্রমণই টিকে থাকা এবং বিজয়ের একমাত্র হাতিয়ার। আমি এখন বুঝতে পারছি ওসামা ওবায়দুল্লাহকে আপনাদের সরকারের হাতে তুলে দেয়াই আমাদের ভুল হয়েছে, বলল রুডিগার। কঠোর তার কণ্ঠ। আমি আপনার সাথে একমত রুডিগার, কিন্তু কিছু করার নেই, বলে পুলিশ অফিসার সিমসন তাকালো তার সহকারী পুলিশ অফিসারের দিকে। এরপর বলল, মিস্টার ওভাল, আপনি যান, আমাদের টিমকে প্রস্তুত করুন। আমরা আলকবির উপত্যকা থেকে হাইওয়েটা এভয়েড করে হেরাল্ড রোড ধরে রাজধানীতে পৌঁছব। আগে পিছে 2টি পুলিশ লরি থাকবে। মাঝখানের জিপে আমি ও আপনি মিস্টার ওসামাকে নিয়ে উঠব। একটু থামল পুলিশ অফিসার সিমসন, সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, তবে মিস্টার গুস্তাভ, আজ নয় কাল সকালে যাত্রা করাই সঠিক হবে। আপনি হেডকোয়ার্টারে এ সংবাদ জানিয়ে দিন, সকাল 10টার মধ্যে আমরা রাজধানীতে পৌঁছে যাব। পুলিশ অফিসার উঠে দাঁড়াল, বলল, সেটাই ভালো হবে স্যার। তবে স্যার, হেরাল্ড রোড অনেকটাই দুর্গম, চড়াই উতরাইগুলোও খুব শার্প। সাধারণ গাড়িঘোড়া চলে না ওই রোডে, শুধু সেনাবাহিনীর গাড়ি চলে। তা হোক মিস্টার গুস্তাভ, হাইওয়ের চেয়ে অর্ধেক সময়ে রাজধানীতে পৌঁছে যাব, সে সুযোগই সেনাবাহিনী নেয়। ইয়েস স্যার, বলে পুলিশ অফিসার যাত্রায় প্রস্তুতির জন্য চলে গেল। কর্নেল ওসামা ওবায়দুল্লাহ তখনও তক্তাপোষে শুয়ে, তার হাত পা বাঁধা। কর্নেল ওসামা চোখ বুজে শুয়েছিল, কিন্তু সব কথাই তার কানে প্রবেশ করছিল। মানবাধিকার সংস্থার ভিজিটের কারণে ওরা একজন বন্দির শাস্তি বন্ধ রাখল শুনে মনে মনে হাসল কর্নেল ওসামা। রাজধানী সুবর্ণনগরীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দক্ষিণ পূর্ব প্যাসিফিক অঞ্চলের বৈঠক চলাকালে তার মতো 10 জন স্বাধীনতাকামীকে ওরা ফায়ারিং স্কোয়াডে হত্যা করেছিল। সেটা মাত্র 6 মাস আগের ঘটনা। ওরাই মাত্র আজ 6 মাস পরে মানবাধিকার সংস্থার ভিজিটকে ভয় পাচ্ছে। এই ভিজিটের বাস্তব কোনো মূল্য নেই, তাহলে এই ভিজিটকে ওরা অজুহাত বানাচ্ছে কেন?
কর্নেল ওসামার মনে অনাহুতভাবেই ইভা হেরাল্ডের মুখ ভেসে উঠল। ও নিশ্চয়ই এ খবর জেনেছে। কি করছে সে? কর্নেল ওসামা হঠাৎ করেই ওদের হাতে পড়েছে। সেদিন কর্নেল সুবর্ণ দ্বীপের উত্তর উপকূলের একটা প্রাইভেট কমার্শিয়াল পোর্টে গিয়েছিল একটা নির্দিষ্ট বোট নিয়ে সাগরে বের হতে। বোটটি কমার্শিয়াল পোর্টের বোট বহরে রেজিস্ট্রিকৃত। এই বোটটি চালায় সাগর সাইমুমের একজন কর্মী। এ ধরনের রেজিস্টার্ড বোট নিয়ে সাগরে বেরুবার সুবিধা হল পুলিশের ঝামেলায় পড়তে হয় না। বোটের নাম ও বোটের নাম্বার দেখলেই তারা বুঝে যায় এটা অবৈধ বোট নয়। সাইমুম কর্মীর বোটের নাম্বার কর্নেল ওসামার কাছে ছিল। সে নাম্বার দেখেই কর্নেল ওসামা বোটের কাছে যায়। বোটম্যান তার দিকে এগিয়ে আসে। তার চোখের দিকে তাকিয়েই কর্নেল ওসামা নিশ্চিত হয় এ বোটম্যান সাগর সাইমুমের কর্মী নয়। বোট ঠিক আছে, কিন্তু বোটম্যান বদল হয়েছে বা বদলানো হয়েছে। কর্নেল ওসামার চিন্তা আর সামনে এগোতে পারেনি। পোর্টে এবং পোর্টের বিভিন্ন বোটে যারা ছিল তারা একযোগে এসে তাকে ঘিরে ধরে। তাদের সবার হাতে রিভলভার, আর তার দিকে তাক করা। কর্নেল ওসামা বুঝল এরা সবাই ছদ্মবেশী পুলিশ। আরও বুঝল সাগর সাইমুমের কর্মী বোট চালকের পরিচয় নিশ্চয়ই কোনোভাবে পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছিল। তার মোবাইল ট্যাপ করে বা অন্য কোনোভাবে পুলিশ জানতে পেরেছিল যে সাগর সাইমুমের একজন কর্মীর বোট নিয়ে আমি সাগরে বেরুবার জন্য পোর্টে আসছি। তারা পাকাপোক্ত আয়োজন করে রেখেছিল আমাকে ধরার জন্য। সকাল তখন ৯টা। আলকবির উপত্যকা থেকে হেরাল্ড রোড ধরে ৩টি গাড়ির একটি বহর চলছে। আলকবির সুবর্ণদ্বীপের রাজধানী শহর সুবর্ণনগরী বা ভিক্টর সিটি থেকে ৫০ মাইল পূবে দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ের একটা উপত্যকা। এ উপত্যকার মধ্যে দিয়ে হেরাল্ড রোডটি পাহাড়ের আরও উঁচুতে সামরিক বাহিনীর ট্রেনিং কলেজ পর্যন্ত উঠে গেছে। হেরাল্ড রোডটি আলকবির উপত্যকা থেকে পাহাড় উপত্যকা ডিঙিয়ে সোজা চলে গেছে রাজধানী সুবর্ণনগরীতে। দখলদারদের আমলে রাজধানী সুবর্ণনগরীর নতুন নাম হয়েছে ভিক্টর সিটি, যেমন সুবর্ণদ্বীপের নাম হয়েছে ভিক্টর আইল্যান্ড। আলকবির উপত্যকা থেকে বের হওয়া পুলিশের ৩ গাড়ির বহরটি তখন আলকারারার নদীর শাখা তালিয়ার ব্রিজের উপর। তালিয়া শাখা নদীটি এখানে তালিয়া উপত্যকা দিয়ে প্রবাহিত আরও উত্তরে চলে গেছে। তালিয়া উপত্যকাটি খুব প্রশস্ত নয়। তালিয়া শাখা নদীটি সংকীর্ণ পরিসরের বলে খুবই খরস্রোতা। তালিয়া উপত্যকার কিছু কিছু অঞ্চলে ফসলের চাষ হয়, কিন্তু তালিয়ার ব্রিজ অঞ্চলের গোটাটাই বন বাদারে ভরা। পুলিশের ৩টি গাড়ির বহর যখন তালিয়া ব্রিজে উঠল, তখন তালিয়া ব্রিজের চারদিকে আরেকটা ভয়াবহ দৃশ্য। গোটা শরীর কালো কাপড়ে আবৃত মুখোশধারী ৫০ জনের একটা দল ব্রিজের দুদিক থেকে ঘিরে ফেলেছে পুলিশের ৩টি গাড়ি বহরকে। ব্রিজের সামনে পেছনে সড়কের পাশের ঝোপঝাড়ে ওরা লুকিয়েছিল। পুলিশের ৩ গাড়ির বহর যখন ব্রিজে উঠল, তখন ওরা ঝোপঝাড় থেকে বেরিয়ে ব্রিজের ২ পাশের সড়কে উঠে এল। সবার হাতে মেশিনগান। ব্রিজের সামনে পিছনে দুদিক থেকে তারা গুলিবৃষ্টি করতে করতে ছুটল পুলিশের গাড়িগুলোর দিকে। পুলিশের গাড়ি ৩টি তখন ব্রিজের উপর দাঁড়িয়ে পড়েছে। ৩টি গাড়ি লাগালাগি করে পরপর দাঁড়ানো। দুদিক থেকে আসা গুলির ঝাঁক এসে ঝাঁপিয়ে পড়েছে পুলিশের ৩টি গাড়ির উপর। গুলিবৃষ্টির একটা অংশ পুলিশের গাড়িগুলোর ডান ও বাম পাশ দিয়ে ছুটে যাচ্ছে। আর কিছু গুলি সামনে ও পেছনের ২টি পুলিশ লরিকে সরাসরি আঘাত করছে। লরির পুলিশরা পাল্টা আক্রমণের কোনো সুযোগ পায়নি। তারা লরির মেঝেতে শুয়ে পড়েছে। ২ লরিরই ফ্রন্ট কেবিন গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। সামনে লরির ড্রাইভার পুলিশ ও একজন পুলিশ অফিসার নিহত হয়েছে। মাঝের পুলিশ জিপটি এখনও নিরাপদ আছে। আক্রমণকারীদের সংখ্যা ও আক্রমণের গ্র্যাভিটি আঁচ করতে পেরে চারদিকে ওয়্যারলেস করাসহ বিপদ সাইরেন বাজিয়ে দিয়েছে পুলিশ অফিসার সিমসন। পুলিশ কর্মকর্তা সিমসন ও পুলিশ অফিসার গুস্তাব তাদের কারবাইন থেকে দুপাশ দিয়ে ২ জন সুযোগ মতো গুলি করে যাচ্ছে। তালিয়া ব্রিজের কয়েক গজ সামনে থেকেই উপত্যকার চড়াই শুরু হয়েছে। চড়াইটা
শুরুতেই ৩০ ডিগ্রি খাড়া উঠে গেছে। চড়াইয়ের শীর্ষটা খুব দূরে নয়। পুলিশ বহরের বিপদ সাইরেন বেজে চলেছে। চড়াইয়ের শীর্ষে সেনাবাহিনীর দুটি ভারী গাড়ি দ্রুত উঠে এসেছে। গাড়ি দুটি থমকে দাঁড়াল চড়াই শীর্ষে। সেনাবাহিনীর দুটি গাড়ির সামনেরটি একটি আর্মড কার, পেছনেরটা কভার্ড ট্রুপস ক্যারিয়ার আর্মড কারে বসা একজন কর্নেলের চোখে দূরবীন চোখে রেখেই সে বলল, ৩টি পুলিশের গাড়ি অ্যাম্বুশের শিকার। ব্রিজের দুপাশে সন্ত্রাসীরা এখনও ব্রিজে উঠতে পারেনি। আর্মড কারের ড্রাইভিং সিটে বসা সেনা অফিসারটির কাঁধে ক্যাপ্টেনের ইনসিগনিয়া। পেছনের সিটগুলোতে আরও ৩ জন সেনা অফিসার। তাদের ৩ জনের কাঁধের ইনসিগনিয়া বলছে তারা ৩ জনই মেজর র্যাঙ্কের অফিসার। কর্নেল অফিসারের কথা শুনে পেছনের ৩ জন অফিসার অ্যাটেনশন হয়ে বসল এবং সঙ্গে সঙ্গেই দুপাশের ২ মেজরের চেয়ার পাশের দিকে ঘুরে গেল। তাদের দুজনের সামনে আর্মড কারের দেয়ালে ভেসে উঠল ৯ ইঞ্চি বর্গের স্ক্রিন এবং কিবোর্ড। অনুরূপ স্ক্রিন ৩য় মেজর এবং কর্নেলের সামনেও এসে সেট হয়েছে। স্ক্রিনে ভেসে উঠেছে তালিয়া ব্রিজের সামনে ও পেছনের ২ নিখুঁত লাইভ দৃশ্য। কর্নেল স্ক্রিনের দৃশ্যে চোখ রেখে নির্দেশ দিল, মেজর কমান্ডার, টোটাল অ্যাকশন। নির্দেশের সাথে সাথে পেছনে বসা ৩য় মেজরের ডান হাত অ্যাটেনশন অবস্থায় কাঁধ পর্যন্ত উপরে উঠল এবং মুখে ধ্বনিত হল, ফায়ার অ্যান্ড ব্লক এন্ট্রি ইন্টু ব্রিজ ফ্রম ফ্রন্ট অ্যান্ড রিয়ার, মেজর 1 অ্যান্ড মেজর 2। নির্দেশের সাথে সাথে ২ মেজরের 1 অ্যান্ড 2 ২ হাতের ২ তর্জনী ফায়ার পয়েন্ট অ্যাডজাস্ট করে নিয়ে ২টি লাল বোতামের উপর চেপে বসল মুহূর্তেই। সঙ্গে সঙ্গে গাড়ির ছাদে সেট করা ২ ফায়ার টিউবের ৪ মুখের ২ অ্যাডজাস্ট হওয়া মুখ থেকে ২০ সেকেন্ড ধরে কয়েক শত গুলির ঝাঁক গিয়ে ঝাঁপিয়ে পড়ল একদম অরক্ষিত মুখোশধারী সন্ত্রাসীদের উপর। ব্রিজের দুপাশে সন্ত্রাসীরা যারা উবু হয়ে বা দাঁড়িয়ে যে অবস্থায় গুলি করতে করতে ছুটছিল পুলিশের গাড়ির দিকে, তারা সেখানেই মুখ থুবড়ে পড়ল। শুধু একজন ব্রিজের ওপাশের প্রান্ত থেকে আহত হয়েও ছুটে পালাচ্ছিল। ৪ মুখো ব্যারেলে একটা মুখ নড়ে উঠে টার্গেট অ্যাডজাস্ট করেই গুলি ছুঁড়ল এক পোশলা। পলায়নপর লোকটি সড়কের ধার বরাবর চলে গিয়েছিল। সে গুলি খেয়ে পড়ে গেল নিচে। সেনাবাহিনীর ২টি গাড়ি স্টার্ট নিয়ে নেমে আসতে লাগল ব্রিজের দিকে। পুলিশের অফিসার ও সেপাইরা গাড়ি থেকে নেমে অস্ত্র বাগিয়ে আস্তে আস্তে এগুতে লাগল ব্রিজের ২ প্রান্তের দিকে। তারা সেনাবাহিনীর ২ গাড়ি দেখতে পেয়েছে। তারাই যে পুলিশের সাহায্যে এগিয়ে এসেছে তাও বুঝতে পেরেছে সবাই। পুলিশরা এগিয়ে গিয়ে দেখল সেনাবাহিনীর ভারী মেশিনগানের গুলি সন্ত্রাসীদের কাউকেই বাঁচতে দেয়নি। তারা পালাবারও সুযোগ পায়নি। পুলিশ সন্ত্রাসীদের মুখোশ খুলে ফেলল, তাদের কালো ইউনিফর্মও পরীক্ষা করল। সেনাবাহিনীর গাড়ি দুটি প্রায় ব্রিজের কাছে এসে গেছে। পুলিশ অফিসার সিমসন ও গুস্তাব কয়েক পা এগিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়াল। সুবর্ণদ্বীপ অর্থাৎ ভিক্টর আইল্যান্ডের নতুন বিধান অনুসারে পুলিশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত অধস্তন একটা বাহিনী। এ বাহিনীর কাজ রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা দেখা। সেনাবাহিনীর আর্মড কার পুলিশ অফিসার ২ জনের পাশে এসে দাঁড়াল। পুলিশ অফিসার সিমসন অ্যাটেনশন অবস্থা থেকে ২ ধাপে গিয়ে আর্মড কারের সামনের দরজা খুলে দিয়ে ২ ধাপ পিছনে হটে অ্যাটেনশন লাইনে এসে গুস্তাবের পাশে এসে দাঁড়াল। গাড়ি থেকে নামল কর্নেল। তার বুকের নেমপ্লেটের সবুজ পটভূমির উপর লাল অক্ষরে লেখা, কর্নেল অ্যাড্রিয়ান। গাড়ি থেকে নেমে কর্নেল তাদের মুখোমুখি হতেই পুলিশ অফিসার সিমসন এবং গুস্তাব পা ঠুকে স্যালুট জানাল কর্নেলকে। স্যালুট নিয়ে কর্নেল বলল, স্ট্যান্ড ইজি মিস্টার সিমসন এবং মিস্টার গুস্তাব। পুলিশ অফিসার ২ জনের বুকের নেমপ্লেটে তাদের নাম লেখা ছিল। ধন্যবাদ স্যার, সহজভাবে দাঁড়িয়ে বলল পুলিশ অফিসার সিমসন। সন্ত্রাসীরা কারা? কি উদ্দেশ্য ছিল ওদের? কি ভাবছেন আপনারা? বলল কর্নেল অ্যাড্রিয়ান। স্যার, কর্নেল ওসামাকে আমরা নিয়ে যাচ্ছি রাজধানীতে। তাকে ছিনিয়ে নেবার জন্যই ছিল ওদের এই অভিযান। যারা মারা পড়েছে তাদের সবার পোশাকে সাগর সাইমুমের ইনসিগনিয়া এবং সবাই আদিবাসী ও আরব বংশোদ্ভূত। পুলিশ অফিসার সিমসন বলল, ও গড,
কর্নেল ওসামাকে ছিনিয়ে নেয়ার অভিযান ছিল এটা। কর্নেল ওসামা কি মাঝের গাড়িতে? সে নিরাপদ আছে? বলল উদ্বিগ্ন কণ্ঠে কর্নেল অ্যাড্রিয়ান। জি স্যার, উনি মাঝের গাড়িতে ভালো আছেন। শুরু থেকেই উনি খুব শান্ত আছেন, পুলিশ অফিসার সিমসন বলল। উনার কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়। এ বয়সী চৌকস ব্রিলিয়েন্ট অফিসার আমাদের সেনাবাহিনীর আগে পায়নি। এত অল্প বয়সে এত প্রফেশনাল অ্যাওয়ার্ড জেতার রেকর্ডও আমাদের সেনাবাহিনীতে নেই, বলল কর্নেল অ্যাড্রিয়ান। স্যার চলুন, ওর সাথে কথা বলবেন, পুলিশ অফিসার সিমসন বলল। না থাক, মনটা আর বেশি খারাপ করতে চাই না। শৃঙ্খলিত বন্দির বেশে তাকে দেখার কথা আমরা কেউ ভাবিনি। ঈশ্বর তার ভালো করুন, তিনি তাকে সুবুদ্ধি দান করুন, বলল কর্নেল অ্যাড্রিয়ান। উপরের অনুমতি নিয়ে একজন পুলিশ অফিসার বন্দি কর্নেল উসামার পাশে এসে দাঁড়িয়েছিল। সে কর্নেল উসামাকে লক্ষ্য করে বলল, সাগর সাইমুমের যে লোকরা তাকে ছিনিয়ে নিতে এসেছিল তারা সবাই মারা পড়েছে। শুনে কর্নেল উসামা বললেন, এটা ঠিক নয়। সাগর সাইমুমের লোকরা এভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে না। তা উনি বলতেই পারেন। সাগর সাইমুমকে উনি একটা রেম থেকে অবশ্যই বাঁচাতে চাইবেন, কিন্তু মানুষগুলো আদিবাসী ও আরব বংশোদ্ভূত হওয়া এবং সাইমুমের ইউনিফর্ম পরিহিত, এই দুই সত্যকে উনি ঢাকবেন কি করে, বলল পুলিশ অফিসার সিমসন। আগের সেই পুলিশ অফিসার বলল, স্যার, ইউনিফর্মের ব্যাপারে আমি তাকে বলেছিলাম। তিনি জবাবে বলেন যে সাগর সাইমুমের কোনো ইউনিফর্ম নেই। সাগর সাইমুম জনগণের অংশ, অতএব জনগণের পোশাকই তাদের পোশাক, ভাবছিল কর্নেল অ্যাড্রিয়ান। বলল, হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হল সন্ত্রাসীরা আদিবাসী ও আরব বংশোদ্ভূত। কিন্তু তবু আমি মনে করি তিনি আমাদেরকে ভাবনার একটা খোরাক দিয়েছেন। তা ঠিক স্যার, বলেই পুলিশ অফিসার তাকালো সেই পুলিশ অফিসারের দিকে। বলল, সন্ত্রাসীরা কতজন গোনা হয়েছে? হয়েছে স্যার, ওরা ৪৯ জন, বলল পুলিশ অফিসারটি। আহত একজন ছুটে পালাচ্ছিল, তাকে গুলি করা হয়। গুলি খেয়ে সে রাস্তার দক্ষিণ পাশে গড়িয়ে নিচে পড়ে গেছে। তাকে কি গোনা হয়েছে? পুলিশ অফিসার সিমসন তাকালো সেই পুলিশ অফিসারটির দিকে। পুলিশ অফিসারটি বলল, রাস্তার পাশে গড়িয়ে পড়া এমন কোনো লাশ আমরা তুলিনি। আমরা বিষয়টা জানতাম না। নিশ্চয় সে গণনার মধ্যে নেই। আমি দেখছি স্যার, বলেই সে ছুটল রাস্তার পুলিশদের কাছে। তারপর কয়েকজন পুলিশকে নিয়ে ছুটল সে রাস্তার দক্ষিণ পাশে। মাত্র ৫ মিনিট। একটা লাশকে ধরাধরি করে কয়েকজন পুলিশ উঠে এলো রাস্তার দক্ষিণ পাশ থেকে। অন্য লাশদের সারিতে নিয়ে গিয়ে লাশটিকে রাখল। অন্যান্য লাশের চেয়ে এ লাশটিকে কিছুটা লম্বা এবং মোটা তাজা দেখা যাচ্ছে। এই বোধহয় দলের সর্দার, বলে পুলিশদের সাথে থাকা সেই পুলিশ অফিসার মিস্টার হেড্ডা এগিয়ে এসে টান দিয়ে লাশটির মুখোশ খুলে ফেলল। মুখ ও মাথা লাশটির উন্মুক্ত হয়ে গেল। তার মুখোশ মুখ ও মাথা দুটোকেই কভার করেছিল। লাশটির মুখের উপর নজর পড়তেই চমকে উঠল পুলিশ অফিসার হেড্ডা। একদম নিরেট, শ্বেতাঙ্গ, স্কিন হেডেড লাশটি। অন্য ৪৯টি লাশের সাথে এর মিল নেই। পুলিশ অফিসার হেড্ডা দ্রুত নজর ফেরাল ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সেনা কর্মকর্তাদের দিকে। কণ্ঠ একটু উঁচু করেই বলল পুলিশ অফিসার সিমসনকে উদ্দেশ্য করে, স্যার, যে লাশটি নিচ থেকে তুলে আনলাম সে শ্বেতাঙ্গ এবং স্কিন হেডেড। পুলিশ অফিসার হেড্ডার কথা শুনেই কর্নেল অ্যাড্রিয়ান এবং পুলিশ অফিসার সিমসনরা ছুটে এলো লাশটির কাছে। পুলিশ অফিসার সিমসনের নজর লাশের চেহারার উপর পড়তেই বলে উঠল, ও গড, ভয়ঙ্কর ব্যাপার। কর্নেল অ্যাড্রিয়ান লাশের দিক থেকে নজর সরিয়ে সিমসনের দিকে চেয়ে বলল, কি ব্যাপার মিস্টার সিমসন? আপনি কি এই স্কিন হেডেড শ্বেতাঙ্গকে চেনেন? আদিবাসী ও আরবদের সাথে এ কেন? পুলিশ অফিসার সিমসনের চোখে মুখে তখনও অপার বিস্ময়। বলল, স্যার,
সুপার হোয়াইট অর্গানাইজেশন অফ রয়্যাল নেশন এর ভিক্টর আইল্যান্ড শাখার উনি সেকেন্ড ইন কমান্ড। নাম হের রুডিগার। সপ্তাহখানেক আগে তিনি ইউক্রেন থেকে জার্মানি হয়ে এখানে এসেছেন। এটা কিভাবে সম্ভব মিস্টার সিমসন? সাগর সাইমুম তো সোর্নের নাম্বার 1 অ্যানিমি। তাহলে সোর্নের ভিক্টর আইল্যান্ডের সেকেন্ড ইন কমান্ড হে রুডিগারের পরনে সাগর সাইমুমের ইউনিফর্ম কেন? বলল কর্নেল অ্যাড্রিয়ান। জানি না স্যার। এ অবাক করা ব্যাপার নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকার কি ভাববেন। তবে আমার যা মনে হচ্ছে তা বলতে পারি। বিষয়টা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যাপার। স্যার, সোনের হে রুডিগারি কর্নেল ওসামাকে পুলিশ হাসপাতাল থেকে কিডন্যাপ করে আল কবির উপত্যকায় সোনের ঘাঁটিতে নিয়ে আসে। তাদের টার্গেট ছিল কর্নেল ওসামার কাছ থেকে কিছু কথা আদায় করার পরে তাকে হত্যা করা। পুলিশ এটা জানতে পেরে দ্রুত আল কবিরে এসে কর্নেল ওসামার দায়িত্ব নিয়ে নেয়। সরকারের পরবর্তী নির্দেশে তাকে রাজধানীতে পুলিশের জুডিশিয়াল ব্রাঞ্চের কাস্টডিতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্তের বিরোধী ছিল হের রুডিগার। এ অবস্থা সোনের অনুগত বা কেনা অথবা কোনোভাবে বাধ্য করা কিছু আদিবাসী ও আরব বংশোদ্ভূতদের গায়ে সাগর সাইমুমের ইউনিফর্ম পরিয়ে এখানে নিয়ে এসেছিল কর্নেল ওসামাকে ছিনিয়ে নিয়ে ক্রস ফায়ারের নামে তাকে হত্যা করা এবং এর দায় সাগর সাইমুমের কাঁধে চাপানো। এতে কাঁটা দিয়ে কাঁটা তোলাও হল এবং নিজেদের উপর দায় না নিয়ে হত্যাও করা হল কর্নেল ওসামাকে, বলল পুলিশ অফিসার সিমসন। ধন্যবাদ মিস্টার সিমসন। ঘটনা এটাই। কিন্তু ঈশ্বর ওদের সাজানো ছক একেবারে উল্টে দিয়েছেন, কর্নেল অ্যাড্রিয়ান বলল। শুধু ষড়যন্ত্রের ছক উল্টে দেয়া নয়, সোর্নের ষড়যন্ত্র ঈশ্বর একেবারে নগ্ন করে দিয়েছেন। আমি মনে করি এতে বিরাট উপকার হল ভিক্টর আইল্যান্ড সরকারের, বলল পুলিশ অফিসার সিমসন। ভাবছিল কর্নেল অ্যাড্রিয়ান। একটু সময় নিয়ে বলল, আমি বিষয়টার মধ্যে আমাদের জন্য বিরাট সমস্যা দেখছি। সোন যদি ভিক্টর আইল্যান্ড ভিত্তিক হতো এবং আমাদের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলে বলার কিছু ছিল না। কিন্তু সোর্ন বিশ্বের নাজিবাদী সংগঠনগুলোর একটা সিন্ডিকেট। এরা বিভিন্ন দেশে বিভিন্ন নামে কাজ করে। যেমন ইউক্রেনে এরা আজভ ব্যাটালিয়ন নাম নিয়ে কাজ করেছে। আমাদের আইল্যান্ডে এরা যেমন আমাদের সাহায্য করা ও নিরাপত্তা দেওয়ার নাম করে ঢুকেছে, তেমনিভাবে এরা ইউক্রেনেও ঢুকেছিল। কিন্তু শীঘ্রই এরা কৌশলে জনমতকে ব্যবহার করে ইউক্রেনে নিজেদের সরকার গঠন করে নিয়েছিল। তারা ইসরায়েল ও পশ্চিম থেকে অঢেল সাহায্য পেয়েছিল, কিন্তু রাশিয়াকে তারা ম্যানেজ করতে পারেনি। তাই ইউক্রেন থেকে তাদের সরতে হয়েছে। আমাদের ভিক্টর আইল্যান্ডে সোর্নের যারা এসেছে তাদের অধিকাংশই ইউক্রেন থেকে পালিয়ে আসা। একটু থামল কর্নেল অ্যাড্রিয়ান। এই সুযোগে পুলিশ অফিসার সিমসন বলে উঠল, মারাত্মক ব্যাপার। ইউক্রেনের পুনরাবৃত্তি তারা ঘটাবে বলে আশঙ্কা করেন। আপনি বললেন পশ্চিমের বিভিন্ন দেশে তারা বিভিন্ন নামে কাজ করে। সেসব দেশেও কি এমনটা ঘটেছে? ইউক্রেনের পুনরাবৃত্তি তারা আমাদের ভিক্টর আইল্যান্ডে ঘটাবে কথাটা এভাবে বলা যাবে না। তবে একটা আশঙ্কার ব্যাপার তো আছেই। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে তারা কাজ করছে। কোথাও দ্য বেইস নামে, কোথাও প্যাট্রিয়েট মুভমেন্ট নামে, কোথাও মিলিশিয়া মুভমেন্ট, অ্যারিয়ান রিপাবলিকান, অল্ট রাইট, আইডেন্টিটেরিয়ান নামে। কিন্তু সবার লক্ষ্য এক। কিন্তু সব দেশে তারা ক্ষমতা দখল করেছে এটা নয়। ইউরোপ আমেরিকার গণতান্ত্রিক দেশে প্রকাশ্যে তাদের পক্ষে এটা সম্ভবও নয়। তবে কিছু দেশে ক্ষমতার শেয়ার পেতে শুরু করেছে। আমাদের দেশের পরিস্থিতি ইউরোপ আমেরিকা থেকে ভিন্ন। আমাদের দেশে সরকার ও জনতার মধ্যে বিভেদের যে দেয়াল তা সেখানে নেই। এই সুযোগের সুবিধা যে কেউ নিতে পারে। আজকের ঘটনা তার খুব ছোট একটা প্রতিচ্ছবি। পুলিশ অফিসার সিমসনের মুখটা ম্লান হয়ে গেছে। কর্নেল অ্যাড্রিয়ানের কথা শেষ হতেই পুলিশ অফিসার সিমসন দ্রুত বলে উঠল, আমাদের পুলিশ হেডকোয়ার্টারে এখানকার এই ঘটনা দ্রুত জানাতে চাই। হ্যাঁ মিস্টার সিমসন, এখনই জানিয়ে দেন। আমিও জানাচ্ছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, বলল কর্নেল অ্যাড্রিয়ান। ইয়েস স্যার, বলে পুলিশ অফিসার সিমসন তার বেল্টের খাপ থেকে এয়ারলেস বের করে নিয়ে কয়েক ধাপ সরে গেল। কর্নেল অ্যাড্রিয়ানও তার ওয়ারলেস নিয়ে
তার গাড়ির দিকে এগোল